আসসালামু আলাইকুম। গ্রিন ফিউচার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে একটি উদ্দীপক লিখে রেখেছি। তো এখানে যে জিনিসটা করা হয়েছে যে এই জীবজগৎকে দুইটি সুপার কিংডমে ভাগ করা হয়েছে। কিংডম ওয়ান অর্থাৎ এক্ষেত্রে সুপার কিংডম ওয়ান প্রোক্যারিওটা, সুপার কিংডম টু ইউক্যারিওটা। প্রোক্যারিওটাকে আবার কিংডম ওয়ান এবং ইউক্যারিওটাকে চারটি অংশে কিংডম টু, কিংডম থ্রি, কিংডম ফোর এবং কিংডম ফাইভে ভাগ করা হয়েছে। তো উদ্দীপকে আরও লিখে রাখা হয়েছে যে ছকটি বোঝাতে গিয়ে শিক্ষক বললেন রাজ্যের ক্রমনিম্নতর জীব থেকে ক্রমান্বয়ে উন্নতর জীবের দিকে ধাবিত হয়। অর্থাৎ এই সিকোয়েন্স বা এই ফ্লোচার্টটি ফলো করলে আমরা দেখতে পাই যে নিম্নতর জীব থেকে উন্নতর জীবের দিকে সাধারণত জীবজগৎ ধাবিত হয়। তো এখন আমরা যদি এই ছকের আলোকে বা এই উদ্দীপকের আলোকে আমরা ক নাম্বার কোশ্চেনটা দেখি, সেক্ষেত্রে এখানে রয়েছে যে আরশোলার বৈজ্ঞানিক নাম কি। তো আমরা নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞানের দেখেছি প্রথম অধ্যায়ে অনেকগুলো বৈজ্ঞানিক নাম রয়েছে, এর মধ্যে আরশোলার নামটাও রয়েছে। তো এখন আরশোলার সায়েন্টিফিক নেম বা বৈজ্ঞানিক নামটা কি, সেক্ষেত্রে আমরা দেখব আরশোলার বৈজ্ঞানিক নাম প্যারিপ্লেনেটা আমেরিকানা। অর্থাৎ এই আরশোলার সায়েন্টিফিক নেম প্যারিপ্লেনেটা আমেরিকানা। তো আমরা এই অংশটা দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে আরও কিছু সায়েন্টিফিক নেম রয়েছে, যেমন মৌমাছির বৈজ্ঞানিক নাম রয়েছে অ্যাপিস ইন্ডিকা। এছাড়াও এখানে ইলিশার বৈজ্ঞানিক নাম রয়েছে বা ইলিশ মাছের। এছাড়াও আমরা দেখেছি পাটের বৈজ্ঞানিক নাম রয়েছে। এছাড়াও আমরা দেখেছি দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম রয়েছে। তো এই বৈজ্ঞানিক নামগুলো বা এই সায়েন্টিফিক নামগুলো আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো আমরা কোশ্চেন টুতে যাব, অর্থাৎ খ নাম্বার কোশ্চেনে যাব। তো খ নাম্বার কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্গ সংস্থান বিদ্যা বলতে কি বোঝো। আমরা নবম ও দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে দেখতে পাচ্ছি যে জীববিজ্ঞানকে প্রধানত দুইটি অংশে ভাগ করা যায়, একটা তাত্ত্বিক জীববিজ্ঞান আর একটা ফলিত জীববিজ্ঞান। তো তত্ত্বীয় জীববিজ্ঞানের প্রথম অংশটাতে আমরা দেখতে পেয়েছি যে অঙ্গ সংস্থান বিদ্যা বলতে কি বুঝো। তো অঙ্গ সংস্থান বিদ্যা বলতে বোঝায় সাধারণত জীববিজ্ঞানের যে শাখায় জীবের গঠন এবং জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বা দৈহিক গঠন সম্পর্কে আলোচনা করা হয় তাকেই অঙ্গ সংস্থান বিদ্যা বলে। তো অঙ্গ সংস্থান বিদ্যাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটি এক্সটার্নাল মরফোলজি বা বহি অঙ্গ সংস্থান এবং আরেকটি ইন্টারনাল মরফোলজি বা অন্ত অঙ্গ সংস্থান। তো এই দুইটা অংশে সাধারণত এই জীববিজ্ঞানের এই অঙ্গ সংস্থান বিদ্যাকে ভাগ করা হয়েছে। তো আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি। পরবর্তীতে আমরা কোশ্চেন গতে যাব। গতে এখানে বলা হয়েছে উপরের ছকে অ্যামিবার অবস্থান কোথায় হবে। তো অ্যামিবার অবস্থান আমরা যদি এখানে দেখি যে অ্যামিবার অবস্থান এবং অ্যামিবার যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেই ক্যারেক্টারিস্টিক্স আমরা যদি একটু স্মরণ করি বা মনে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই বলতে পারবো অ্যামিবা ইউক্যারিওটার কিংডম টুতে অবস্থান করে। তো এই কিংডম টুতে অবস্থান করে এইরকম যে আমাদের যে রাজ্যগুলো রয়েছে, সেক্ষেত্রে আমরা সেইগুলোকে বলতে পারি। এখানে রয়েছে আমরা প্রোটিস্টা। প্রথম কিংডম ওয়ানে রয়েছে মনেরা, কিংডম টুতে রয়েছে প্রোটিস্টা, কিংডম থ্রিতে রয়েছে ফাঞ্জাই, কিংডম ফোরে রয়েছে প্লান্টি এবং কিংডম ফাইভে রয়েছে অ্যানিমেলিয়া। তো এই সিকোয়েন্সেই কিন্তু সাধারণত জীববিজ্ঞানের নিম্নতর জীব থেকে উচ্চতর জীবে ক্রমান্বয়ে এভাবেই লক্ষ্য করা যায়। তো এখন আমরা এখানে যে কথাটা বলা হয়েছে যে অ্যামিবার অবস্থান কোথায় হয় ব্যাখ্যা করো। তো অ্যামিবার অবস্থান কিন্তু আমরা বলছি যে এটা সাধারণত এই কিংডম টু এর প্রোটিস্টা রাজ্যে অবস্থান করে, এই প্রোটিস্টা রাজ্যে অবস্থিত। তো এখন আমরা এখানে আরও বলা হয়েছে যে কোথায় অবস্থান এবং ব্যাখ্যা করো। তো আমরা জানি প্রোটিস্টা রাজ্যের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য রয়েছে। এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের খুব সহজেই
মনে রাখতে হবে। পাশাপাশি এগুলো কিন্তু পরীক্ষায় সাধারণত যদি এরকম কোনো কোশ্চেন এসে থাকে সেক্ষেত্রে অবশ্যই লিখতে হবে। তো আমরা দেখি যে প্রোটিস্টার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যে ক্যারেক্টারিস্টিক্সগুলো অ্যামিবার ক্যারেক্টারিস্টিক্সের সঙ্গে হুবহু মিলে যায়। তো এই অ্যামিবার ক্যারেক্টারিস্টিক্স বা প্রোটিস্টার ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি আমরা উল্লেখ করি, সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখি এরা সাধারণত এককোষী বা বহুকোষী। এরা সাধারণত কলোনিয়াল বা এরা সাধারণত একত্রে বসবাস করে, অনেকগুলো কলোনিয়ালভাবে বা দলবদ্ধভাবে বসবাস করে। এদের দেহে সাধারণত সুগঠিত নিউক্লিয়াস থাকে। এদের সাধারণত ক্রোমাটিন তন্তু থাকে কোষে। ক্রোমাটিন তন্তু ও নিউক্লিয়ার, এই ক্রোমাটিন তন্তুটি নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত অবস্থায় থাকবে। অর্থাৎ কোষে যে ক্রোমাটিন আছে সেই ক্রোমাটিনটি অবশ্যই নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত অবস্থায় থাকবে। এছাড়াও ক্রোমাটিন বস্তুতে ডিএনএ ও আরএনএ এছাড়াও প্রোটিন থাকে। এছাড়াও আমরা দেখছি যে এই প্রোটিস্টার আরও কিছু ক্যারেক্টার্স আছে। এরা সাধারণত ফটোসিনথেটিক প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে। এছাড়াও এরা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন উপায়ে সাধারণত বংশ বিস্তার করে থাকে। তো আমরা এই গ নাম্বারের উত্তর সহজেই বুঝতে পারলাম। এখন আমরা যাব কোশ্চেন নং ঘ। তো কোশ্চেন নং ঘতে রয়েছে শিক্ষকের উক্তিটি যথাযথ বিশ্লেষণ করো। তো এখানে শিক্ষকের উক্তি বলতে আমরা যে জিনিসটা বলি, শিক্ষক বললেন, আলোচ্য উক্তিটি শিক্ষক বললেন রাজ্যের ক্রমনিম্নতর জীব থেকে ক্রমান্বয়ে উন্নতর জীবের দিকে ধাবিত হয়। তো এখানে কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছি যে কিংডম ওয়ানে রয়েছে কি, কিংডম ওয়ানে রয়েছে মনেরা, কিংডম টুতে রয়েছে আমরা প্রোটিস্টা, কিংডম থ্রিতে রয়েছে ফানজাই, কিংডম ফোরে রয়েছে প্লান্টি এবং কিংডম ফাইভে রয়েছে যেটা বললাম অ্যানিমেলিয়া। তো আমরা এখন এখানে যদি আমরা এই বিষয়গুলোকে একটু ভালো মতো ব্যাখ্যা করি, যে মনেরার ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলি, মনেরার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো রয়েছে সেই ক্যারেক্টারিস্টিক্সগুলোর মধ্যে প্রথমে আমরা যদি বলি মনেরা আদিকোষী, অর্থাৎ এই কোষগুলো সাধারণত দেখা যায় এদের দেহে সুগঠিত কোনো নিউক্লিয়াস নেই। অর্থাৎ মনেরা আমরা যদি প্রথমেই বলি রাজ্য ওয়ান মনেরা, তো এই মনেরাতে দেখি যে এরা হচ্ছে সাধারণত প্রোক্যারিওটিক, অর্থাৎ এদের দেহে সুগঠিত কোনো নিউক্লিয়াস নেই। এখন যদি দেখি কিংডম টুতে আমরা যেটা বললাম যে প্রোটিস্টার কথা কিন্তু আমরা বলেছি এরা সাধারণত কলোনিয়াল। এরা কিন্তু এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রক্রিয়ায় বংশবিস্তার করে। পাশাপাশি আমরা যেটা বললাম যে সাধারণত এদের সুগঠিত নিউক্লিয়াস এবং পাশাপাশি এদের দেহে সাধারণত ক্রোমাটিন তন্তু থাকবে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা মনেরাতে এখানে প্রোটিস্টাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রোটিস্টা। এখন কিংডম থ্রিতে আমরা যদি দেখি সেক্ষেত্রে কিংডম থ্রিতে রয়েছে রাজ্য থ্রি বা ফানজাই। তো এই ফানজাইয়ের যে বিষয়টা রয়েছে সেটি আমরা যদি দেখি সেক্ষেত্রে ফানজাই সাধারণত মৃতজীবী বা পরজীবী, অর্থাৎ এই ফানজাই সাধারণত দেখা যায় যে এদের সাধারণত ক্যারেক্টারিস্টিক্স অকোষের মতো বা অকোষীয়, এবং এরা সাধারণত মৃতজীবী বা পরজীবী অন্য জীবের উপরে আশ্রয় করে সাধারণত এরা বেঁচে থাকে। এছাড়াও পরবর্তীতে আমরা যেটা বলতেছি যে রাজ্য চারে রয়েছে প্লান্টি। তো এই প্লান্টিকে যদি আমরা বলি, প্লান্টি সাধারণত এরা উন্নত শ্রেণীর জীব এবং দেখা যাবে যে এদের সাধারণত সুগঠিত নিউক্লিয়াস থাকবে। পাশাপাশি আমরা যদি বলি এই রাজ্যের জীবগুলো সাধারণত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে প্রস্তুত করে। এক কথায় উন্নত শ্রেণীর সকল উদ্ভিদই এই প্লান্টি রাজ্যে অন্তর্ভুক্ত। এখন আমরা চলে যাব রাজ্য 5, সেক্ষেত্রে অ্যানিমেলিয়া। এখন অ্যানিমেলিয়ার কথায় আসি। অ্যানিমেলিয়া সাধারণত দেখা যাচ্ছে এরা নিউক্লিয়াস বিশিষ্ট এবং এরা সাধারণত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য প্রস্তুত হয় সেই খাদ্য এরা গ্রহণ করে। এক কথায় বলতে পারি এরা সাধারণত সকল উন্নত শ্রেণীর
প্রাণী, অর্থাৎ এদের মধ্যে স্তন্যপ্রায়ী প্রাণীও রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের উন্নত শ্রেণীর প্রাণী এই রাজ্য 5-এ অ্যানিমেলিয়া অন্তর্ভুক্ত। তো আশা করি আজকের যে কোশ্চেনটি আমরা আলোচনা করলাম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকের এই কোশ্চেনটি ভালো মতো বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।